এটি তো গত 2 বছরে আমরা শত শত ঘটনা দেখেছি। প্রত্যেক ঘটনায় ছাত্র শিবিরের মুনাফিকি রাজনীতি, প্রতারণা এবং গুপ্ত রাজনীতি প্রকাশ পেয়েছে। জনাব ফরহাদ তো এমনি একটু মিথ্যা কথা বলেন বেশি কনফিডেন্টের সহকারে। ছাত্র শিবির এমনি বলে প্রকাশ্যে যে আমরা আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না, কিন্তু দেখলাম ছাত্রলীগের ভয়ে তারা সবাই ছাত্রলীগ করেছে। যেই পোস্টটি আব্দুল্লাহ আল মাহমুদ দিয়েছেন, আমরা এখনও দায়িত্বহীনভাবে বলছি এই পোস্টটি তিনিই দিয়েছেন। মানে ছাত্র শিবির মবের শিকার হয়েছে, এটি তো আমার কাছে খুবই আশ্চর্য লাগতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 2 বছরে যে কারা সব থেকে বেশি প্রপাগান্ডা করেছে, শিবির নিয়ন্ত্রিত আইডি, শিবির নিয়ন্ত্রিত বট আইডি, শিবির নিয়ন্ত্রিত পেজ থেকে। এবার পেজগুলো কারা চালায়? শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ইউনিটের শীর্ষ নেতারা। এটি প্রমাণিত হয়েছে। নিরপেক্ষ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে যিনি শত শত মানববন্ধন করেছেন, তিনি মুনতাসির তিতিমির কলেজে ছাত্র শিবিরের সভাপতি হয়েছেন। আমাদের সাথে শিবিরের যেই জায়গায় সব থেকে বেশি জটিলতা তৈরি হচ্ছে সেটা হচ্ছে গুপ্ত রাজনীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করে তারা যে চরিত্র হনন করে, অরুচিকর পোস্ট ব্যবহার করে, ব্যক্তিগতভাবে আক্রমণ করে, আপনাকে হেয় করে, সেই জায়গাগুলোকে আমরা বারবার বলেছি ছাত্র শিবিরকে, ব্যক্তিগতভাবে বলেছি, তো এরপরে আপনাদের মাধ্যমে বলেছি এগুলো উন্নতি করা উচিত বলে আমরা মনে করি। ছাত্র রাজনীতিতে নানা নড়াচড়া দেখা যাচ্ছে, কমিটি নিয়ে নানান ধরনের আলোচনা, আবার ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সংঘাত বা হট্টগোল এই ধরনের খবর আসছে। এসব নিয়ে আমরা কথা বলবো। তির্যকে আজ আমাদের অতিথি ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। নাসির, আপনাকে তির্যকে স্বাগত। জি, আপনাকে। আমরা একটু গতকালকের ঘটনা থেকে একটু আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে ছাত্র শিবিরের সঙ্গে এক ধরনের হট্টগোল হয়েছে। কেউ কেউ সোশ্যাল প্ল্যাটফর্মে অভিযোগ করছে যে ছাত্রদল হামলা করেছে, আবার কেউ বলছে হামলা হয়নি, হাতাহাতি। আসলে কি ঘটেছে? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন যে গতকাল রাতে এরকম একটি ঘটনা ঘটেছে, আমরাও দেখেছি। সেখানে শিবিরের পক্ষ থেকে ছাত্রদলের আমাদের একজন হলের নেতা, তার বিরুদ্ধে একটি প্রপাগান্ডা করা হয়েছে যে শাহবাগের যে একটা জটিলতা তৈরি হয়েছিল কয়েকদিন আগে শিবিরের সাথে। আপনি জানেন যে আমাদের প্রধানমন্ত্রীর কন্যাকে জড়িয়ে যে একটি কুরুচিপূর্ণ একটি পোস্ট দেওয়া হয়েছিল, সেটিকে কেন্দ্র করে, যেটাতে শিবির সরাসরি জড়িত ছিল, সেটাকে কেন্দ্র করে একটি ঘটনা শাহবাগ থানায় হয়েছিল। তো সেই ঘটনার রেশ ধরে শিবির উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের ছাত্রদলের একজন নেতার নামে তারা পেস্টন করে দিয়েছিল, ব্যানার করে, যে সেই নেতা ওই হামলাতে জড়িত ছিল। আমরা ইতিমধ্যে আমাদের তদন্ত শেষ করেছি, আমাদের রিপোর্ট। সেই রিপোর্টে আমরা সুনির্দিষ্টভাবে আমাদের ওই নেতার বিপক্ষে কোনো হামলায় জড়িত এরকম কোনো তথ্য পাইনি, তবে সে সেখানে উপস্থিত ছিল। শুধুমাত্র উপস্থিত থাকার স্টিল ছবি দিয়ে তারা দেখিয়েছে যে সে নাকি সেখানে জড়িত ছিল। এরকম একটি ব্যানার তারা হলের সম্মুখে টাঙিয়ে দিয়েছে। তো এটি তো একটা পাবলিকলি এক ধরনের হ্যারাসমেন্ট, যে কোনো ধরনের তদন্ত বা আনুষ্ঠানিক অফিসিয়ালি তদন্ত ছাড়া যারা অভিযোগ করেছে, শুধুমাত্র অভিযোগের দিকে, মানে যারা অভিযোগ করেছে তাদের দৃষ্টিকোণ থেকে তারা বিচার বিশ্লেষণ করে একটি ব্যানার টাঙিয়ে দিয়েছে। এমন কোথায় টাঙিয়ে দিয়েছে? যে হলের একদম ফ্রন্ট। এটা আপনি করতে পারেন না। এটি যদি এরকম হতো যে বিশ্ববিদ্যালয় বা অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত করেছে, যে তদন্তে যদি আমাদের ওই নেতার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় যে সে, তাহলে আপনি এটা হয়তো করতে পারেন। তাও সেটা নিয়ে তর্ক বিতর্ক আছে যে আপনি ব্যানার টাঙাতে পারেন কিনা। এটা তো তাদের প্রতিবাদের ভাষাও হতে পারে যে একটা তারা তাদের জায়গা থেকে এক ধরনের অভিযোগ তুলেছে, সেইটার পক্ষে তারা একটা প্রচার চালাচ্ছে। সেখানে আপনারা কি ব্যানারটি নামিয়ে দিয়েছেন বা এই ধরনের বিষয় ঘটেছে কি? না, আমি মনে হচ্ছে যে যেহেতু বিশ্ববিদ্যালয় তদন্ত করছে, আমরা তদন্ত করছি, সাংবাদিক সমিতি নিজেরাও বলছে, সুতরাং এটি তো প্রমাণিত হয় নাই যে আমাদের ওই নেতা সেখানে জড়িত। আপনি কনক্লুশন আসার আগে পাবলিক পারসেপশনে ক্রিয়েট করে আপনি ব্যানার বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় ব্যানার টাঙাই দিতে পারেন না বলে আমরা মনে করি। তাহলে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর এতে সুনাম নষ্ট হচ্ছে এবং তার ইমেজে এক ধরনের ইমেজ সংকট হবে বলে আমি মনে করি। এবং শিবির এটি বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে করে থাকে কোনো বিচার বিশ্লেষণ ছাড়া। এবং তারা এখন দুঃসাহস দেখাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারা এখন একদম অনলাইন থেকে
এখন অফলাইনে চলে আসছে, এসে তারা এরকম একটা ব্যানার টাঙিয়ে দিয়েছে। আমার কথা হচ্ছে যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে তার বিরুদ্ধে তো আপনি অভিযোগ করতে পারেন বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা থানায়, যেহেতু থানার সামনে হয়েছে সেখানে তো এটি প্রমাণিত হয়নি। প্রমাণিত না হওয়ার থানার প্রসঙ্গটা যেহেতু প্রমাণিত না হওয়ার আগেই আপনি এরকম ব্যানার টাঙাতে পারেন না। এরকম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সেখানে নামে কি মিথ্যা অভিযোগ, সংঘর্ষ বা এই ধরনের কিছু হয়েছে গতকাল? না ওইটা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে যেহেতু যার বিরুদ্ধে ব্যানার টাঙানো হয়েছে, ধরুন কেউ মনে করছে যে ধরেন আপনারা আমার মধ্যে একটা জটিলতা হলে আপনি সেখানে দায়ী, কিন্তু আমি তো কনক্লুশন করতে পারি না, কনক্লুশন করে আপনার ব্যানার ছবি টাঙিয়ে বলতে পারি না যে উনি আমাকে মেরেছে। এটা তো একটা আমি মনে করি এটা এক ধরনের অপরাধ যে আপনি এরকম বিশ্ববিদ্যালয় এরকম হলে যেখানে এত শিক্ষার্থী থাকে সে শিক্ষার্থীদের সামনে ওই শিক্ষার্থীকে হেয় করার মতো একটি অবস্থা। তো সেখানে একটা হাতাহাতি বা একটা ব্যানার নামানো নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, পরে এটি সমাধান হয়েছে বলে আমরা মনে করি। আমি এই জায়গায় যেহেতু শাহবাগের ঘটনার জের ধরে ঘটেছে বলে আপনি বললেন, শাহবাগের ঘটনায় একটু যেতে চাইব যে শাহবাগে ওই দিন যেই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ যে কুরুচিপূর্ণ পোস্টের কথাটি আপনি বলছেন, যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি করেছেন বা যার আইডি থেকে, তিনি এর পরপরই জানান যে তার আইডিটি হ্যাক হয়েছে। এই ধরনের আমাদের এখানে ডাকসু নেতা এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এসেছিলেন। তো তিনি বলছেন যে শাহবাগ থানায় তিনি ওই দিন গিয়েছিলেন দুটি বিষয়ে কথা বলার জন্য। একটা হচ্ছে ওইটার জের ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল, সেই বিষয়ে তিনি অবহিত করতে গিয়েছিলেন থানায়, এবং পাশাপাশি তিনি ফরহাদ দাবি করেছেন যে তিনি তার মোবাইল ডিভাইসটি ফরেন্সিকে দেওয়ার জন্য বলেছেন, যে ফেসবুকে ফরেন্সিক করে বের করা হোক, এটা আমি করিনি, এই অবস্থা জানানো হয়। দুটির কোনোটি শাহবাগ থানা আমলে নেয়নি, উল্টো তিনি হচ্ছে এক ধরনের কোট আনকোট তারা বলছেন যে মবের শিকার হয়েছেন, ছাত্রদল এই মব করেছে। এই বিষয়ে আপনি মানে সেক্ষেত্রে ফরেন্সিক করলেই তো বোঝা যেত যে তিনি আদৌ করেছেন নাকি করেননি, এটাকে কেন প্রতিহত করা হলো? মানে ছাত্র শিবির মবের শিকার হয়েছে এটি তো আমার কাছে খুবই আশ্চর্য লাগতেছে। যারা গত প্রায় 2 বছর ধরে হাজার হাজার মব তৈরি করেছে, শিক্ষার্থীদেরকে মেরেছে, শিক্ষকদেরকে মেরেছে, সাংবাদিকদের মেরেছে, মতের বিপক্ষে গেলে হাজার হাজার ঘটনা ঘটেছে, তাদের উপর মব করা যায় এটি তো আমার চিন্তা চেতনারও বাইরে মনে হচ্ছে। যা হোক, তারা অভিযোগ করেছে, আমি দেখেছি আপনার শোতে বলেছে। এখানে একদম সুস্পষ্টভাবে আমরা ব্যাখ্যা করতে চাই এটি, সেটি হচ্ছে যিনি এই পোস্টটি দিয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ, তিনি এর আগেও এরকম পোস্ট দিয়েছেন। আমাদের জনাব তারেক রহমানের কন্যাকে নিয়ে তিনি এরকম পোস্ট এর আগে দিয়েছেন, তিনি তখন অসভ্য ভাষায় লিখেছেন। এর আগেও তিনি বিএনপি এবং ছাত্রদলের আমাদের নারী নেত্রীদেরকে নিয়ে লিখেছেন। সুতরাং আমরা মনে করি যে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কন্যাকে নিয়ে যে অরুচিকর অশ্রাব্য যে পোস্টটি তিনি করেছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তিনি ধারাবাহিকভাবে আমাদের ছাত্রদলের নারী নেত্রী, বিএনপির নারী নেত্রী এবং মতের বিপক্ষে গেলে তিনি যে ধারাবাহিকভাবে যে প্রোপাগান্ডা, অশ্রাব্য শব্দচয়ন, অরুচিকর বক্তব্য, অরুচিকর ছবি পোস্ট করতেন, তার একটি ধারাবাহিক প্রতিফলন হয়েছে সেই দিনের ঘটনা। এবং এই ঘটনা ঘটার 7 থেকে 8 ঘন্টা পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই স্ট্যাটাসের বিপরীতে তিনি বলেছেন তার আইডি নাকি হ্যাক হয়েছে, এটি তার আইডি না। 5 থেকে 7 ঘন্টা। এবং জনাব ফরহাদ আপনার সাথে এখানে বলে গিয়েছেন যে আমরা ব্যক্তিগতভাবে উনি আমাদেরকে জানিয়েছেন, হ্যাঁ জানিয়েছেন তো, 7 ঘন্টা পরে জানিয়েছেন। তিনি বলেছেন 7 ঘন্টা পরে আমাকে বলেছেন, আমাদের সভাপতি বলেছেন, তাদের সভাপতি সেক্রেটারিরা আমাদেরকে বলেছেন যে এই পোস্টে আব্দুল্লাহ আল মাহমুদ দেননি, কিন্তু তখন তো 7 ঘন্টা পেরিয়ে গিয়েছে। আপনারা কি সেটা তদন্ত করে দেখেছেন যে তিনি আদৌ দিয়েছেন নাকি দেন? এটি তো তদন্ত, তো এটি কে দিয়েছে না দিয়েছে এটি তদন্ত করা আমাদের দায়িত্ব না। আমরা তো দেখেছি যে উনি পোস্ট দিয়েছে, আমাদের খালি চোখে সেটাই মনে হয়েছে। তিনি তো অভিযোগ ওঠার পরে তার এটা তদন্ত করা হোক এই মর্মে থানায় গিয়েছেন বলে দাবি করেছেন। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে সেটা যদি বাধা না পেত তাহলে তো এটা ক্লিয়ার হয়ে যেত যে তিনি আদৌ দিয়েছেন নাকি দেননি। এই প্রসঙ্গটাতে প্রথম এটি আপনি ভালো বলেছেন যে 7 ঘন্টা পরে আমাদের যে অ্যানালাইসিস, মানে আপনি আমি যেটুকু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেটুকু শিখেছি, তাতে আমাদের শতভাগভাবে মনে হয়েছে এই পোস্টে উনিই দিয়েছে। এমন যদি হতো, ধরুন আপনি পোস্ট দিয়েছেন, ধরুন আপনি আমাদের নেতাকর্মীদের নামে বা আমাদের নারী নেত্রীদের আপনি কখনোই দেন না, বা আপনি এই রিলেটেড কোনো পোস্টই আসলে করেন না, তখন আমাদের কাছে এটা একটা আনইউজুয়াল মনে হইতো।
কিন্তু যিনি সচরাচর নারী নেত্রীদেরকে নিয়ে পোস্ট দিয়ে থাকেন, তার মতের বিপক্ষে গেলে তিনি এরকম কার্টুন দিয়ে থাকেন, সুতরাং এরকম পোস্ট তার সাথে যাচ্ছে, এটা আমাদের মনেই হয়েছে। সুতরাং উনি আমাদের যেটি মনে হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের তীব্র প্রতিক্রিয়া হয়েছে। যেহেতু ব্যারিস্টার জাইমা রহমান হিজ নান অফ পলিটিক্স, উনি পলিটিক্সের আসলে কেউ না, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, আমাদের দলের সাথে, এমনকি সরকারেরও কেউ না। তিনি শুধু হচ্ছে প্রধানমন্ত্রীর কন্যা, এটি একমাত্র পরিচয়। সুতরাং ওনাকে জড়িয়ে যেভাবে বিকৃত মানসিকতা, কোনো সুস্থ মানুষ এরকম চিন্তা করতে পারে না যে ছবি প্রকাশ করেছে ওই আইডি থেকে। সুতরাং এরপরে প্রতিক্রিয়া হয়েছে খুবই ক্ষুব্ধভাবে, এমনকি যারা জামাত ইসলামও করেন তারাও বলেছেন যে এরকম পোস্ট দেওয়া উচিত হয়নি কোনোভাবে। যেটি সুতরাং আমি মনে করি আমাদের খালি চোখে মনে হয়েছে এই পোস্টে উনি দিয়েছেন। এরপরে 7 ঘন্টা পরে ছাত্রদলের নেতারা, আমাদের যারা বিশ্ববিদ্যালয়ের নেতারা, তারা এখানে থানায় লিখিত দিতে গিয়েছেন এবং উনিও গিয়েছেন যিনি পোস্টটি দিয়েছেন, কিন্তু তার সাথে তো কোনো জটিলতা হয়নি আমাদের সাথে। অর্থাৎ আব্দুল্লাহ মাসুদ যিনি পোস্ট দিয়েছেন তার সাথে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীদের কোনো সমস্যা থানায় হয়নি। যেটি হয়েছে সেখানে যখন আব্দুল্লাহ মাসুদ গিয়েছেন, আমরাও গিয়েছি ছাত্রদলের নেতাকর্মীরা, তখন উপরন্ত যারা গত 2 বছর ধরে মব তৈরি করছিল, যারা শিক্ষকদেরকে মেরেছে, সাংবাদিকদের মেরেছে, মত প্রকাশের জন্য হাজার হাজার মানুষকে মব করেছে 2 বছর ধরে, তারা মব করার জন্য শাহবাগে স্ট্যাটাস দিয়ে সেখানে যাচ্ছে যে চলে আসুন শাহবাগে, যে আরেকটা মব করব। তো সুতরাং ওই যে কিন্তু আমরা যে শাহবাগের যেই ফুটেজ বা যে ইমেজগুলো পেয়েছি, সেখানে কিন্তু ছাত্রদলের বেশ ভালো উপস্থিতি ছিল, এবং তাদের তরফ থেকে যেই অভিযোগটি যে তাকে শেষ পর্যন্ত সেভ করার জন্য পুলিশ আলাদা রুমে নিয়ে বসিয়ে রাখে, পরে হচ্ছে ছাত্রদল সভাপতি তাকে রেস্কিউ করে ওখান থেকে নিয়ে আসে। এই যে রেস্কিউ করতে হলো কেন তাহলে? না, শাহবাগে যে ঘটনা ঘটেছে এটি কোনোভাবে প্রত্যাশিত না, এই জন্য সংগঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। কিন্তু যেটি যে ঘটনা দ্বারা আসলে এটি ঘটেছে, ধরুন এইরকম একটি পোস্ট দেওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রতিক্রিয়া, অথবা এই পোস্টের কারণে নেতাকর্মীদের মনে যে এই ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেটি হয়তো শাহবাগ থানায় করা হয়েছে, কিন্তু এটি কোনোভাবে প্রত্যাশিত ছিল না। কিন্তু এটি আরও ভালো হতো যদি যারা মব তৈরি করার জন্য ফেসবুকে যদি মব তৈরি ঘোষণা না দিয়ে তারা যদি সেখানে না আসতেন, তাহলে কিন্তু এরকম হতো না। ধরুন এবি জোবায়ের, মোসাদ্দেকরা যদি সেদিন যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না দিতেন, তারা যদি না আসতেন, তাহলে এরকম পরিস্থিতি তৈরি হতো না। ওনারা অন্যায় করেছেন, অন্যায় করে আবার তারা ঘোষণা দিয়েছেন। পোস্ট না দিলে, তাদের উপস্থিতি না থাকলে, তারা তো এটাও ভাবতে পারে যে তাদের উপস্থিতি না থাকলে একতরফা তিনি হয়তো আক্রান্তও হতে না, কেন আব্দুল্লাহ মাসুদের উপর তো কোনো আক্রমণ করা হয়নি, যিনি পোস্ট দিয়েছেন তার উপর তো কোনো কিছু হয়নি, উনি তো থানায় ছিলেন সেখানে। এখানে যারা উল্টো পরিস্থিতিকে জটিল করার জন্য, যার উপস্থিতি থাকার দরকার নেই এখানে, তারা এসে মব তৈরি করার জন্য, পরিস্থিতি গোলাটে করার জন্য এসে পরিস্থিতিটি জটিল। আমি এইবার আরেকটি এইটার সূত্র ধরে আরেকটি প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে শাহবাগে আমরা যেই ধরনের জমায়েত দেখলাম বা থানা শেষ পর্যন্ত হচ্ছে অভিযোগগুলো তার তরফ থেকে নেয়নি, এই ধরনের একটা কথা আছে। তো এই যে বিষয়টা, এটা ক্ষমতার ব্যবহারের করা হলো কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে মবের অভিযোগ উঠেছে, যদিও বিএনপি সরকার গঠনের পর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন যে মব সহ্য করা হবে না, মবকে প্রশ্রয় দেওয়া হবে না, এবং এই কালচার চলতে দেওয়া হবে না। কিন্তু এইটার বিপরীতে এই ঘটনা বা এই ধরনের যে ছোট ছোট কিছু ঘটনা ঘটলো, বা চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, যেটা সিটি কলেজের ঘটনাকে টেনে আনা হলো, যে সেখানে এক ধরনের সংঘাতও কিন্তু হলো। আমরা আবারও শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র দেখলাম। অস্ত্র বলতে লাঠি, নানা ধরনের ধারালো অস্ত্র আমরা দেখলাম কিন্তু ছবিতে। তো এই যে বিষয়টা, এটা কি আমরা গেল 2 বছরের কালচারটাকে প্রলম্বিত করে সামনের দিকে নিয়ে যাচ্ছি আরো, এবং সেইখানে কি ছাত্রদল ইনভলভ হচ্ছে? প্রথমত হচ্ছে থানায় মামলা না নেওয়ার বিষয়, এটি সরকারের সিদ্ধান্ত, এটি পুলিশ প্রশাসন ভালো বলতে পারবে তারা কেন মামলা নেয়নি। বা আমাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে, আমাদের অভিযোগটি আসলে নেওয়া হয়নি। সুতরাং এটি সব থেকে ভালো বক্তব্য দিতে পারবেন যে পুলিশের পক্ষ থেকে বা থানার পক্ষ থেকে। আমরা তো এটা আসলে সবসময় আমরা দেখি যে ক্ষমতাসীন দলের হয়ে এটা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অনেক আগে থেকেই এই ধরনের অভিযোগ বলি, বা তারা সরকারি চাপে বা ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের উপস্থিতি বা তাদের কোনো স্বার্থ যুক্ত থাকলে তারা এই ধরনের মামলা নিতে চান না। সেই ধরনের কোনো
প্রভাব কি বিস্তার করা হয়েছিল? না না, আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব বিস্তার করা হয়েছে। সেদিন তো আমরাও শিবিরের যিনি ফোর্স দিয়েছেন, যারা মপ করতে এখানে আসছিলেন, তাদের বিপক্ষে তো আমাদেরও লিখিত অভিযোগ ছিল। পুলিশ সেই মামলা তো নেয়নি। এখন মামলা কেন নেওয়া হয়নি সেটি আসলে সব থেকে ভালো বক্তব্য দিতে পারবে পুলিশ। কিন্তু আমাদের যেটি বক্তব্য সেটি হচ্ছে, যেই পোস্টটি আব্দুল্লাহ আল মাহমুদ দিয়েছেন, আমরা এখনও দায়িত্বহীনভাবে বলছি এই পোস্টটি তিনিই দিয়েছেন। এবং তিনি এর আগেও এরকম শত শত পোস্ট দিয়েছেন। এরকম উনি শুধু দেননি, শিবিরের এরকম আইডি থেকে হয়েছে, শিবির নিয়ন্ত্রিত বট আইডি থেকে হয়েছে, শিবির নিয়ন্ত্রিত পেজগুলো থেকে এরকম অভিযোগ প্রতিনিয়ত হচ্ছে। সুতরাং তারা যে ধারাবাহিকভাবে যে প্রোপাগান্ডাগুলো করছে গত কয়েক মাস ধরে বা অন্তত 2 বছর ধরে, তারই একটি প্রতিফলন হয়েছে ওই পোস্টে। এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু তারা প্রতিক্রিয়া দেখে তারা এখন ভিন্ন বক্তব্য দিচ্ছে যে তাদের পোস্টে তারা দেয়নি। কিন্তু শাহবাগের ঘটনা এটি খুবই অনাকাঙ্ক্ষিত ছিল। মামলা না নেওয়ার সিদ্ধান্তটি সরকার, পুলিশ প্রশাসনই ভালো বক্তব্য দিতে পারবে। আমাদের তো মামলা নেয়নি, সুতরাং তারা এটি আরও ভালো বলতে পারবো। আমি মনে করি সেখানে যে অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে, একটু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, এর দায়িত্ব শিবিরকে নিতে হবে। কারণ শিবির এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করে তারা যে সামাজিক সম্পর্কগুলোকে বিনষ্ট করছে। আপনারা আমার মধ্যে মতভেদ থাকতে পারবে, মতপার্থক্য তো থাকবেই, যেহেতু আমরা আলাদা আলাদা সংগঠন, কিন্তু সেটাকে পুঁজি করে আপনি, যিনি রাজনীতির অঙ্গনের মানুষ নয়, বরং আমি রাজনীতি করছি, আমাকে নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু আমার মাকে নিয়ে, ধরেন আমার বাবাকে নিয়ে, পরিবারের কাউকে নিয়ে আপনি কোনোভাবে সমালোচনা করতে পারেন। সমালোচনা তো করতে পারেন, কিন্তু অরুচিকর, অশ্রাব্য, অশালীন এরকম পোস্ট কোনোভাবে কাম্য না। আমি মনে করি এটির বিচার হওয়া উচিত। এই জায়গাটা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম এসএম ফরহাদকে যে ছাত্র শিবিরের বিরুদ্ধে আপনি যেই অভিযোগটি তুললেন, সেই অভিযোগটি যে বট আইডি, তাদের বিভিন্ন ধরনের পেজ বা তাদের বিভিন্ন ব্যক্তির বা বিভিন্ন ছদ্মনামের পেজ ধরে এই চলতি ভাষায় স্লাট শেমিং যেটাকে বলা হয়, বা অশ্রাব্য পোস্ট করা বা অশালীন পোস্ট দেওয়া প্রতিপক্ষের টার্গেট করে, সেখানে তিনি বলেছেন যে এগুলো আসলে তাদের নয়, এটা ক্লোন আইডি করা হয়। এগুলো হচ্ছে তিনি দেখিয়েছেন যে ডাকসুর নামে অনেকগুলো পেজ আছে, যেইটা ডাকসুর একটা পেজ, বাকিগুলো হচ্ছে, এমনকি তিনি অভিযোগও তুলেছেন যে এর কয়েকটি ছাত্রদল পরিচালনা করে। এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথমত হচ্ছে একদমই জনাব ফরহাদ তো এমনি একটু মিথ্যা কথা বলেন বেশি কনফিডেন্টের সহকারে। বহুবার বলেছেন জীবনের একটি অংশ মিথ্যার জোরে কাটিয়ে দিয়েছেন, ছাত্রলীগ করেছেন দীর্ঘ সময় ধরে, প্যাসিবাদ মুক্ত হওয়ার পরে এখন ছাত্র শিবির করছেন। এই যে মিথ্যা উপর ভর করে জীবনের পুরো বিশ্ববিদ্যালয় জীবনের অর্ধেক সময় কাটিয়ে দিয়েছেন মিথ্যার উপরে ভর করে। সুতরাং উনি তো অভিযোগ করতেই পারেন, ওনার স্বাধীনতা রয়েছে। আমি আবারও আপনার এখানে বলছি যে ছাত্রদলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে প্রমাণ দেখানো হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড পলিটিক্সে যে কয়টি পেজ থেকে প্রোপাগান্ডা ছড়ানো হয়, শুধু ছাত্রদলের বিপক্ষে তো নয়, ছাত্র ফেডারেশন, ইউনিয়ন, প্রণ, এমনকি ছাত্র অধিকার পরিষদ, সবার বিপক্ষে, মদের বিপক্ষে গেলে প্রতিটি শিবির নিয়ন্ত্রিত, শিবিরের শীর্ষ নেতা দ্বারা নিয়ন্ত্রিত, এটি প্রমাণিত হয়েছে। আমাদের ডাকসুর যে বিপি প্রার্থী ছিল সে একটি টকশোতে একদম সুস্পষ্টভাবে দেখিয়েছে। তারা তো এটার কোনো মেলাইন করে নাই বা এই বক্তব্যের বিপরীতে বলে নাই যে না এটা মিথ্যা। তারা বলে হ্যাঁ এটা মিথ্যা। তারা প্রমাণ দেখ যে এই পেজগুলো উনি চালাচ্ছে না, একদম স্ক্রিন শেয়ার দিয়ে দেখানো হয়েছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 2 বছরে যে কারা সব থেকে বেশি প্রপাগান্ডা করেছে, শিবির নিয়ন্ত্রিত আইডি, শিবির নিয়ন্ত্রিত বট আইডি, শিবির নিয়ন্ত্রিত পেজ থেকে। এবার পেজগুলো কারা চালায়? শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ইউনিটের শীর্ষ নেতারা। এটি প্রমাণিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটি আমরা সুস্পষ্টভাবে প্রমাণ করেছি। সুতরাং এর উপরও যদি আপনি বলেন যে এটি অন্য কেউ করে, আমরা করি, তাহলে এটি দুঃখজনক হবে। এটি শুধু আমাদের বক্তব্য নয়। আপনি অন্য ছাত্র সংগঠনকে ডেকে এনে বসান যে কারা করে, আপনি ফেডারেশনকে ডাকেন, ছাত্র ইউনিয়নকে ডাকেন, প্রণকে ডাকেন, ছাত্র অধিকার পরিষদকে ডাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অনেকগুলো সংগঠন রয়েছে, সামাজিক সংগঠন, রাজনীতি সংগঠন, তাদেরকে বলেন যে তাদেরকে কিভাবে হেয় করা হয়, বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে কিভাবে মতের বিরুদ্ধে গেলে এটা নিয়ে আইনের আশ্রয় নেওয়ার জন্য অভিযোগ পর্যায়ে আমরা বহুবার থানায় গিয়েছি, লিখিত অভিযোগ দিয়েছি। এইসব পেজের বিপক্ষে সংগঠনের সভাপতি নিজেই দিয়েছেন। ছাত্রদলের পক্ষ থেকে দপ্তর সম্পাদক
বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছে, কিন্তু পুলিশ যেহেতু নির্বাচনের আগে একটি ভিন্ন পরিস্থিতি ছিল, এগুলো হয়তো তদন্ত করার জন্য পর্যাপ্ত সময় পাইনি, কিন্তু আমরা আমাদের লিখিত অভিযোগটি প্রমাণসহ আমরা দিয়েছি। এরপরে নির্বাচনের পরে নতুন সরকার এলো, এই ফেজে কি আপনারা এটার খোঁজ নিয়েছেন যে এটার তদন্ত কতটুকু এগোলো বা কতটুকু কি হলো? এর পেজে ধরুন গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছি, এবং সেই অভিযোগের বিপরীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে কিনা তার জন্য আমরা আবার গিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন এই বিষয়ে কোনো সুস্পষ্ট কোনো ব্যাখ্যা বা তদন্তের অগ্রগতি জানাতে পারেনি। আমি এই জায়গাটাতে যেহেতু শাহবাগের ঘটনার আবার প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে চট্টগ্রাম সিটি কলেজের ঘটনাটা, যে গুপ্ত লেখা নিয়ে, গুপ্ত শব্দটা নিয়ে, এই গুপ্ত শব্দ নিয়ে আপনারা মেতে আছেন কেন? এস এম ফরহাদ পরিষ্কার একটি বক্তব্য দিয়েছে, আমি যদি কোট আনকোট বলি, যে ছাত্রদল শিবির সিনড্রোমে আক্রান্ত। আসলে কি শিবির সিনড্রোমে আক্রান্ত? না, গুপ্ত রাজনীতি নিয়ে তো আমরা থাকছি না, কিন্তু গুপ্ত রাজনীতির প্রতিক্রিয়ায় অন্য ছাত্র সংগঠনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে ক্ষতিগ্রস্ত? এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম, ধরুন গতকাল আপনি দেখেছেন সরকারি তিতিমির কলেজে যে রাতের বেলায় কিছু কথিত সাধারণ শিক্ষার্থীর বেশ ব্যবহার করে নারী শিক্ষার্থীরা বলেছেন যে তিতিমির কলেজে ছাত্র রাজনীতি থাকতে পারবে না, হলের রাজনীতি থাকতে পারবে না। নারী শিক্ষার্থীরা কি সিদ্ধান্ত নিতে পারে যে কথিত নারী শিক্ষার্থীরা যে হলের রাজনীতি থাকবে কি থাকবে না, এই সিদ্ধান্ত কি তারা নিতে পারে? এর আগে তো আমরা দেখেছি তিতিমির কলেজে নিরপেক্ষ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে যিনি শত শত মানববন্ধন করেছেন, তিনি মুনতাসির তিতিমির কলেজে ছাত্র শিবিরের সভাপতি হয়েছেন, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, প্রথম আলো ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে যে রাজনীতি না চাওয়া ব্যক্তি তিতিমির কলেজের সভাপতি হয়েছে। তো এখন যে গতকাল যারা রাতের আধারে কথিত শিক্ষার্থীদের বেশ ব্যবহার করে নারী শিক্ষার্থী যারা বলল যে হলে রাজনীতি থাকতে পারবে না, আমি নিশ্চিত করে বলছি তারা প্রত্যেকে ছাত্র শিবির, তারা প্রত্যেকে ছাত্র সংস্থা করে। আমরা শতভাগভাবে আপনাকে বলছি, তারা কি বলতে পারে রাজনীতি থাকবে না? এই অধিকার কে দিয়েছে তাদেরকে? আমার রাজনীতি করার অধিকার আছে, তাদের রাজনীতি না করার অধিকার আছে, কিন্তু আমি যদি করি আপনি কি বলতে পারবেন যে আপনি করতে পারবেন না? না, এখন শিক্ষার্থীরা চাইতে পারে, আমরা বলছি এক ধরনের কথা বলতে পারে। না, শিক্ষার্থী না, যারা রাজনীতি করছে তারা কি শিক্ষার্থী না? অবশ্যই শিক্ষার্থী। আমি আপনাকে এই জায়গাটাতে আরেকটা প্রশ্ন যেটা করতে চাই, সেটা হচ্ছে যদি কোনো হলের বা কোনো একটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যে এইখানে সরাসরি দলীয় রাজনীতি চলবে না, রাজনীতি চলবে, রাজনীতি যে যার মতো করে করবে, কিন্তু ওইটার অ্যাক্টিভিটিস এই প্রতিষ্ঠানের ভেতরে ওইভাবে চলবে না, এই ধরনের কোনো সিদ্ধান্ত যদি কোনো শিক্ষার্থী গোষ্ঠী নেয় কোনো একটা প্রতিষ্ঠানের বা কোনো একটা হলের, সেক্ষেত্রে সেটাকে আপনি কিভাবে ডিনাই করবেন? না, আমি এই জন্যই ডিনাই করব, কারণ আপনি তো শতভাগ শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করছেন না। তিতিমির কলেজে তো আমি জানি না কতজন নারী শিক্ষার্থী পড়ে, এখানে অনেকগুলো নারীদের হল রয়েছে, সেখান থেকে গুটি কয়েক শিক্ষার্থী মনে করছে যে তাদের এখানে ছাত্র রাজনীতি থাকতে পারবে না, কারণ তারা প্রত্যেকে গুপ্ত রাজনীতি করে। এই জন্য আমরা গুপ্ত রাজনীতি বলছি, কারণ এই তিতিমির কলেজে এর আগে এরকম মানববন্ধন হয়েছে, তো শত শত মানববন্ধন হয়েছে, বলছে এখানে দলীয় রাজনীতি থাকতে পারবে না। যিনি মানববন্ধনের নেতৃত্ব দিয়েছেন তিনি পরে ছাত্র শিবিরের সভাপতি হয়েছেন, মুনতাসির। আপনাকে বললাম আমাদেরকে স্ক্রিনশট আছে, প্রথম আলো ডেইলি স্টার আছে, আপনি চাইলে এখনো দেখাতে পারবেন। এরকম ঘটনা তিতিমির কলেজে হয়েছে। সুতরাং গতকাল রাতে যেটি হয়েছে সেটি ওই ঘটনার পুনরাবৃত্তি, কারণ যারা এখানে মানববন্ধন করছে গতকাল রাতে, এই যে তারা প্রত্যেকে ছাত্রী সংস্থা করে এবং অতীতে ছাত্রলীগের রাজনীতি করেছে, তারা এখন ছাত্র শিবির সেজে তারা বলছে এখানে দলীয় রাজনীতি থাকতে পারবে না। আপনি কে যে রাজনীতি রাখা না রাখা থাকতে পারবে না সিদ্ধান্ত নেওয়ার? হু আর ইউ? আপনি তো পারেন না। আমি রাজনীতি করবে এটি যেরকম আমার অধিকার, আপনিও রাজনীতি না করবেন এটিও আপনার অধিকার, কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন না, আপনি কনক্লুশন দিতে পারবেন না যে আপনি রাজনীতি করতে পারবেন না। এটি যদি হতে পারে, এটি কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারবে, সবার সাথে আলাপ আলোচনা করে মেজরিটির কনসার্ন নিয়ে কলেজ কর্তৃপক্ষ ঘোষণা দিতে পারবে যেখানে রাজনীতি থাকবে না। কিন্তু আপনি একটি গোষ্ঠীকে খুশি করার জন্য আপনি সিদ্ধান্ত ক্রিয়েট করতে পারবেন না যেখানে রাজনীতি থাকবে না। এটি তো গত 2 বছরে আমরা শত শত ঘটনা দেখেছি, প্রত্যেক ঘটনায় ছাত্র শিবিরের মুনাফিকের রাজনীতি, প্রতারণা এবং গুপ্ত রাজনীতি প্রকাশ পেয়েছে। এই যে আমরা বলছি যে কেন সমস্যা, এটাই সমস্যা। এই যে গতকাল রাতে যে ঘটনা ঘটেছে তিতিমির কলেজে, যে গুটি কয়েক শিক্ষার্থী
সাধারণ শিক্ষার্থীর বেশ ব্যবহার করে ছাত্র শিবির হয়ে তারা বলেছে যে তিতুমির কলেজে নারী শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি করতে পারবে না। এরাই সবাই গুপ্ত শিবির, এরা শতভাগ গুপ্ত শিবির, আমি আপনাকে বললাম। এবং এরা প্রত্যেকে ছাত্রী সংস্থা করে, প্রত্যেকের পদ রয়েছে গোপনে। আমি আজকে এখানে বললাম কোনো সাধারণ শিক্ষার্থীর ঠেকা পড়ে নাই যে এইখানে রাজনীতি থাকবে না, এই জন্য তারা রাতের 10টা-11টা বাজে এসে মানববন্ধন করবে। হলের রাজনীতি প্রসঙ্গ যেহেতু এলোই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে আসি। যেহেতু এই রিলেটেড আরেকটি আলোচনা আমরা করেছিলাম এস এম ফরহাদের সঙ্গে, তার রেফারেন্সটা বারবারই আসছে। এইখানে যে বিষয়টি যে আমরা এখান থেকে প্রশ্ন করেছিলাম যে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের কমিটি আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তাদের কমিটি আছে কিনা, তিনি বলেছেন নেই। এবং আমার প্রশ্ন ছিল, পাল্টা প্রশ্ন ছিল, শিবির কি হলে আছে কিনা, ছাত্র শিবিরের সমর্থক বা কর্মী আছে কিনা, তিনি বলেছেন আছে। তো সেখানে তার ভাষ্যটা হলো, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর শিক্ষার্থীদের পক্ষ থেকে যে হল ভিত্তিক ছাত্র রাজনীতি তারা চান না, এই ধরনের একটি আওয়াজ তারা দিয়েছিলেন, সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে বা সেটার প্রতি একাত্মতা জানিয়ে তারা হচ্ছে এই পর্যায়ের কমিটি দেওয়া থেকে বিরত থেকেছেন। তো এটা তো মোটামুটি একটা যৌক্তিক অবস্থানও বটে। না, এটা কোনোভাবে যৌক্তিক অবস্থান না। কারণ ছাত্র শিবিরের যার কথা আপনি বলছেন এস এম ফরহাদ, তিনি গণমাধ্যমের সামনে স্পষ্টত স্বীকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে তাদের ছোট ছোট কমিটি আছে। ছোট ছোট কমিটিগুলো কি আজ পর্যন্ত প্রকাশিত হয়েছে? আমি আপনাকে স্পষ্টভাবে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে ছাত্র শিবিরের কমিটি আছে, কিন্তু সেটা গুপ্তভাবে রয়েছে। কারণ গুপ্তভাবে থাকলে সহজ কাজ করা সুবিধা। এই যে আপনি সাধারণ শিক্ষার্থীর গুপ্ত থাকলে কাজে কি সুবিধা? এই যে আপনি সাধারণ শিক্ষার্থীর বেশ ব্যবহার করে আপনি আন্দোলন করতে পারবেন, যেটা গতকাল তিতুমির কলেজে হয়েছে। কিন্তু তারা যদি প্রত্যেকের কমিটি থাকতো, যারা আন্দোলন করছে, মিস্টার রহিম, মিস্টার করিম, তারা যদি ছাত্র শিবিরের পদে যদি আমি চিনতাম, গণমাধ্যম চিনত, তাহলে তো আমি বলতাম, এই তুমি তো শিবির করো মিস্টার রহিম, তোমার তো এই পদ আছে, তুমি কেমনে আন্দোলন করো? তখন তো সে লজ্জা পাবে। কিন্তু গুপ্ত থাকলে তো সে লজ্জা পাবে না। মিস্টার করিমের তো পরিচয় আছে, কিন্তু সেটা গোপন। সে এখন শিক্ষার্থীদের ব্যানার, কথিত শিক্ষার্থীর ব্যানার ব্যবহার করে সে বলছে এখানে এই করা যাবে না, সে করা যাবে না। এইটাই আমাদের সমস্যা। আমরা বলছি এই জন্যই প্রকাশ করতে হবে। আপনি কি বুঝতে পেরেছেন? ছাত্র শিবিরের এই যে গুপ্ত থাকার প্রসঙ্গটা বারবার ঘুরে আসছে এবং বিভিন্ন সময় এই বিষয়টি সামনেও এসেছে যে তারা সাধারণ শিক্ষার্থী, আমার প্রশ্নটা এখানে যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যদি কোনো আন্দোলন হয়, সেই ব্যানারে তো বিভিন্ন ছাত্র সংগঠনের পরিচয়ধারীরাও যুক্ত হতে পারে, যোগ দিতে পারে না? সাপোজ আমি যদি ধরি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, যে কোনো ইউনিভার্সিটির শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট একটা দাবিতে সাধারণ শিক্ষার্থীরাই আসলে সম্পৃক্ত হলো, আন্দোলনটা জেনারেট করলো। দেন ছাত্রদল বা ছাত্র শিবির বা হচ্ছে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট, যেই অপরাপর যে ছাত্র সংগঠন, কালচারাল অর্গানাইজেশনগুলো আছে, তারা তো এটার সাথে একাত্মতা পোষণ করে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হতেই পারে। তাহলে সমস্যাটা কোথায়? না, সমস্যা আছে একটু। আপনি যেটা বলছেন, আপনার কথা একটা যৌক্তিক আছে। যেটা 24-এর গণ অভ্যুত্থান যেরকম হয়েছিল, সেখানে তো সাধারণ শিক্ষার্থীদের ব্যানার প্রথম ব্যবহার করে পরিবর্তিত নাম দেওয়া হয়েছে। সেখানে তো বাংলাদেশের সকল যারা প্যাসিবাদ কায়েম করেছিল তারা ব্যতীত যারা প্যাসিবাদের বিপক্ষে, তারা সকলে অংশগ্রহণ করেছে। একদম বামপন্থী, ডানপন্থী সকল ছাত্র সংগঠন, মধ্যপন্থী, সেটা তো সমস্যা হয়নি। কিন্তু আপনি যদি সেই ব্যানারের সাথে এখনকার ব্যানারকে যদি একসাথ করেন, তাহলে তো হবে না। আমরা 5 তারিখের পরে এরকম কথিত অনেক সাধারণ শিক্ষার্থীদের ব্যানার দেখেছি, যারা ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি থাকতে পারবে না, হলে থাকতে পারবে না, তারপরে গেস্ট ওই ক্যাম্পাসে থাকতে পারবে না। যারা মানববন্ধন করেছে তারা প্রত্যেকে পরবর্তী সময়ে ছাত্র শিবিরের শীর্ষ পদে গিয়েছে। এই জন্যই বলছি, এটি এখন কোনো সাধারণ শিক্ষার্থীদের ব্যানার না। এটি আপনি দেখবেন নামে সাধারণ শিক্ষার্থীর ব্যানার, কিন্তু আপনি কাগজের ওই পাশে দেখবেন এটা শিবির নিয়ন্ত্রিত ব্যানার। এটাই বাস্তবতা। আমি এই জায়গায় গুপ্ত প্রসঙ্গে আরেকটি জায়গায় যাই, সেটা হচ্ছে যে ছাত্র দলের কমিটি হওয়া নিয়ে এক ধরনের হচ্ছে অর্ধশতাধিক কমিটি দেওয়া হয়েছে বিভিন্ন পর্যায়ে, তাই তো? তো এই যে কমিটি দেওয়ার ক্ষেত্রে বলি, সেইখানে কি এই গুপ্ত রাজনীতি কোনো ধরনের ইস্যু হয়ে উঠছে? না, আমাদের কমিটি দেওয়ার ক্ষেত্রে আপনারা কি এই ধরনের এই ইস্যুতে কোনো ডিফিকাল্টিজ ফেস করছেন বা এরকম কিছু আছে কি? না, আমরা সুস্পষ্টভাবে গণমাধ্যম, শিক্ষার্থীদের সামনে আমরা ওয়াদাবদ্ধ যে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি অন্তত এখন থাকা উচিত না। একসময় আপনারা বলেছেন যে আপনারা ছাত্র শিবির এমনি বলে প্রকাশ্যে যে আমরা আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না,
কিন্তু দেখলাম ছাত্রলীগের ভয়ে তারা সবাই ছাত্রলীগ করেছে। এমনি বলে খুব হাদিস কোরআনের অপব্যাখ্যা দেয় যে তারা আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না, এই করে না সেই করে না। আমরা দেখলাম ছাত্র শিবিরের টোকাইদের ভয়ে প্রত্যেকে ছাত্রলীগ করেছে। আমরা সুস্পষ্টভাবে বলছি 24-এর গণ অভ্যুত্থান একটা ইতিবাচক রাজনীতির একটি মাইল ফলক। এখানে আপনি প্রকাশ্যে রাজনীতি করবেন সকলে, এমনকি ছাত্র শিবির তো প্রকাশ্যে রাজনীতি করছে। অতীতে যারা পেশিবাদের বিপক্ষে আন্দোলন করেছে ছাত্র শিবিরের, এমনকি যারা প্রেসিডেন্ট সেক্রেটারি এখন, ওনাদেরকে তো আমরা গুপ্ত একবারে বলিনি। ওনারা জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন ছাত্র দলের নেতাকর্মীদের সাথে, অন্য ছাত্র সংগঠনের সাথে। কিন্তু 5 তারিখের পরে এখন কেন আপনাদের গুপ্ত রাজনীতি করতে হবে? এখন কেন আপনি কমিটি প্রকাশ করবেন না? আমরা বলছি প্রকাশ্যে রাজনীতি করা উচিত। সেই সময়টা তো আপনি যদি বলেন যে ছাত্র শিবির যদি আক্রান্ত হয়, সেই ভয়ে যদি ছাত্রলীগের রাজনীতি বা করে থাকে, গুপ্ত রাজনীতি যেটা বলছেন সেটা যদি করে থাকে, ছাত্র দলের কেউ কি গুপ্ত রাজনীতি না, করেছে? ছাত্র দলে কেউ কোনো গুপ্ত রাজনীতি করেনি কখনোই অপ্রকাশ্যভাবে ছাত্রলীগের সাথে মিশে? কোনোভাবে। আমি আপনাকে এই জায়গায় একটি ছাত্র দলের কেন্দ্রীয় দপ্তর সূত্রে একটি তথ্য আমি বলি। সেটা হচ্ছে 2024 সালের 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্রলীগ, ছাত্র শিবির ও এনসিপির অন্তত 2000 নেতাকর্মী ছাত্র দলে অনুপ্রবেশ করেছেন, এই ধরনের একটা তথ্য। এবং বিভিন্ন ইউনিটে ছাত্রলীগের অন্তত 97 জন, এনসিপির অন্তত 29 জন নেতাকর্মী রয়েছেন বলে এক ধরনের বক্তব্য আসছে, আমরা বিভিন্ন প্রতিবেদনে পেয়েছি, সংবাদ মাধ্যমে প্রকাশিত। তো এই যে জায়গাটা, যে তাহলে এখন কি ছাত্রলীগ, এনসিপি বা ছাত্র শিবিরের আপনি অভিযোগ যেটা করছেন বা যেই কথাগুলো বললেন, সেখানে তার গুপ্ত রাজনীতির একটা ইতিহাস আছে। তো সেই ক্ষেত্রে ছাত্রলীগ কি এখন চাপের মুখের, কার্যক্রম নিষিদ্ধ, এরকম পর্যায়ে কি সে এই গুপ্ত রাজনীতির দিকে ঢুকছে? আপনার ছাত্র দলের ছাতার নিচে আসছে, আপনারা কি সেটা স্ক্রুটিনি করতে পারছেন? দেখুন, আপনি যে প্রতিবেদন দিয়েছেন, আমি সুনির্দিষ্টভাবে আমার কাছে এরকম কোনো তথ্য নেই। তবে কয়েকটি ইউনিটে, যেহেতু আমরা প্রায় গত 2 বছরে প্রায় আমরা 2300 থেকে 2400 শিক্ষা প্রতিষ্ঠান এবং বা শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেড থানা, কয়েকটি থানা সহ আমরা কমিটি গঠন করেছি, প্রায় 2000-এরও অধিক। সেখানে কয়েকটি ইউনিটে এরকম সুনির্দিষ্টভাবে তথ্য এসেছে, সেটি সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা নিয়েছি, তাদেরকে আমরা বাদ দিয়েছি। কিন্তু আপনি যে সংখ্যাটি বলছেন, এই সংখ্যাটি বিষয়ে আমি আসলে পরিপূর্ণভাবে অবগত নই। তবে আমি অস্বীকার করছি না যে আমাদের কমিটিতে ধরুন 2000-এরও বেশি আমরা কমিটি করেছি, সেখানে কয়েকটি কমিটিতে ছাত্রলীগের কয়েকজনের হচ্ছে সংস্পর্শ আমরা দেখেছি, তাদেরকে আমরা বাদ দিয়েছি। আমরা তো এটা অস্বীকার করছি না। বরং আমরা এটিও দেখেছি, ধরেন এরকম মেলাইন করা হয়েছে। ধরুন আমি ছাত্রদল করেছি বিগত সময়ে, আন্দোলন 5 তারিখের আগে দেখা গিয়েছে যে আমার সাথে ছাত্রলীগের কোনো এক নেতার ব্যক্তিগত ছবিকে জড়িয়ে দেওয়া হয়েছে। এবং ছাত্রলীগ যারা করেছে অতীতে, তারা তো আর ভিনগ্রহ থেকে আসে নাই, তারা তো এই দেশের সন্তান। তারা ফ্যাসিবাদ কায়েম করেছে, তারা সন্ত্রাসবাদ করেছে, কিন্তু তারা একসময় তাদের ব্যক্তিগত জীবন ছিল, সেই ব্যক্তিগত ছবি, সামাজিক অনুষ্ঠানের কোনো ছবিকে একসাথ করে সেগুলো শিবির প্রোপাগান্ডা করেছে, বলছে এই তো ছাত্রলীগ করতো। সেরকম ব্যাখ্যাও আমরা দিয়েছি। যেমন কয়েকদিন আগে আমরা ময়মনসিংহ মেডিকেলের বিষয়ে আমরা সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছি যে সেখানে ময়মনসিংহ মেডিকেলে 450 শিক্ষার্থীরা পড়তো একদম ফার্স্ট ইয়ার থেকে শেষ পর্যন্ত। ছাত্রলীগ কি করেছে, একদম একাডেমিকলি তালিকা ধরে সবাইকে আসলে পদ দিয়ে দিয়েছে। তাদের মোট শিক্ষার্থীর প্রায় 90% শিক্ষার্থী সেখানে ছাত্রলীগের পদ দেওয়া হয়েছে, কিন্তু কোনো শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়নি, কারণ তখন তো প্যাসিবাদ কায়েম ছিল। কেউ বলে নাই ছাত্রলীগের পদ দেওয়ার পর যে ভাই আমি এই পদে নাই, এই পদে আমার নাম না, কারণ ওই সাহসটি তখন আসলে তিনি অস্বীকার করেননি। তাহলে সেটা তো মোরাললেস এক ধরনের তার ছায়াতলে থেকে যাওয়ার মতোই। আচ্ছা, তখন সেটি করা হয়েছে, ছাত্রলীগ সেটা করেছে। পরবর্তী সময়ে 5 তারিখের পূর্বেও অনেকে আস্তে আস্তে মুখ খোলা শুরু করেছে যে আমাদেরকে যে পদ দেওয়া হয়েছিল সেই পদটিকে আমরা চাইনি, আমাদেরকে এমনিতে কি যেন দিয়ে দেওয়া হয়েছে। ছাত্রলীগ সেটি করেছে। এটি ছাত্রলীগের দেওয়ালিপনার রাজনীতি ছিল, পেশি শক্তির রাজনীতি ছিল। কিন্তু 5 তারিখের পূর্বে অনেক শিক্ষার্থী তখন বলেছে যে আমরা আসলে পদ চাইনি, আমাদেরকে এমনি পদ দেওয়া হয়েছে, আমরা জানতামই না। এরকম কয়েকজন শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেলে আমরা ছাত্রদলের পদ দিয়েছি পরীক্ষা নিরীক্ষা করে, যারা 5 তারিখের পূর্বে। সেটা নিয়ে ছাত্র শিবির বিভিন্ন কথাবার্তা বলেছে, আমরা ব্যাখ্যা দিয়েছি, যেটি গতকাল প্রথম আলোতে ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে। সুতরাং আমরা যেটি স্পষ্টভাবে বলছি সেটি হচ্ছে আমাদের 2000-এরও বেশি কমিটি প্রকাশ্যে আছে, ঠিক আছে। আপনি তো যাচাই বাছাই করতে পারছেন যে আমাদের এই 100 কমিটি থেকে বা একটা ইউনিট, ধরুন কুড়িগ্রাম সরকারি কলেজের আমাদের 151 সদস্য কমিটিতে কারা কারা রয়েছে, সেখানে আপনি তো দোষ ত্রুটি
আপনি খুঁজে বের করতে পারছেন যে কারা কোথায় থেকে আসলো, কিন্তু ছাত্র শিবিরের কুড়িগ্রামের তো আপনি কমিটি দিচ্ছেন না। সেই কমিটি আপনি যেহেতু দিচ্ছেন না, তো সেই কমিটিতে কারা আছে, কমিটিতে কারা নাই আমি তো বুঝতেই পারছি না। কিন্তু কোনো একটি কাজ হলে আপনি সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে আপনি শিবিরের পারপাস সার্ভ করছেন, আমরা বলছি সেটা এক ধরনের সমস্যা। কিন্তু আমার তো কুড়িগ্রাম সরকারি কলেজে 151 সদস্য কমিটি আছে, সেখানে তো আপনি যাচাই বাছাই করতে পারছেন, আমার নেতাকর্মীদেরকে আপনি হচ্ছে জাজমেন্ট নিতে পারছেন যে কে কোথায় থেকে আসলো, কার কি ব্যাকগ্রাউন্ড, কে কি অন্যায় করলো, কে কি সুনাম করলো, আপনি তো ক্লিয়ারিফাই করতে পারছেন। কিন্তু আমি তো কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্র শিবিরের কমিটিই জানি না আমি। সুতরাং কিন্তু তারা তো অ্যাক্টিভিটিস করতেছে পতিত শিক্ষার্থীদের নাম ব্যবহার করে, সেটাকে আমরা মনে করছি এটা এক ধরনের সমস্যা। গুপ্ত রাজনীতি প্রসঙ্গটা এলো, কমিটি প্রসঙ্গটা এলো। ছাত্রদলের কমিটি, পূর্ণাঙ্গ কমিটি আসার অপেক্ষায় বা এটা দেখার অপেক্ষায় সবাই আছে। এর মধ্যে নতুন করে অর্ধশতাধিক জায়গায় কমিটি দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে বিক্ষোভ হচ্ছে, সেটা নোয়াখালীতে হয়েছে এবং খুবই ইন্টারেস্টিংলি আজকে আপনি আমার অতিথি, সেখানে নাসিরউদ্দিন নাসিরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এখন এটা টানা বিক্ষোভ হয়েছে, ভাঙচুর হয়েছে, কিছু এলাকার যে দোকানপাট ভাঙচুর হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই যে বিক্ষোভটি, এই বিক্ষোভ কেন হচ্ছে আসলে? অভিযোগ আছে যে সুনির্দিষ্টভাবে অমুকের রাজনীতি না করায়, কক্সবাজারে হয়েছে, কক্সবাজারে বলা হচ্ছে যে সালাউদ্দিন আহমেদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকায়, তার লোক না হওয়ায় কমিটিতে থাকতে পারেন নাই। এক ধরনের ইমোশনাল পোস্টও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। এটা কেন হচ্ছে? ওপর থেকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি এটা কিউরেট করছেন, এই ধরনের অভিযোগ আছে। প্রথমত হচ্ছে দেখুন, এটি তো ছাত্রদলের একটা বড় সংগঠন, এখানে অনেক শিক্ষার্থী ছাত্র সংগঠন করে থাকে। আর গত 17 বছর ধরে প্যাসিবাদ কায়েম ছিল, তাদের স্ব সময়ে অনেকেই নির্যাতিত এবং পরীক্ষিত। এখন আমাদের এই সংগঠনগুলোতে যেটি জটিলতা তৈরি হয় সেটি হচ্ছে আমাদের তো সভাপতি, সাধারণ সম্পাদক যে কোনো আপনি 2 জনকে দায়িত্ব দিতে পারবেন। আপনি চাইলেও 5 জনকে সভাপতি করতে পারবেন না, 5 জনকে সাধারণ সম্পাদক করতে পারবেন না। সুতরাং আমরা মনে করি যারা কমিটিতে পদ পেয়েছে তারা যেরকম যোগ্য, যারা কমিটিতে সভাপতি সাধারণ সম্পাদক না হয়ে অন্য পদ পেয়েছেন তারাও যোগ্য। কিন্তু এটি তো বাস্তবতা, আপনাকে যে কোনো 2 জনকে সভাপতি সাধারণ সম্পাদক করতে হবে, সেটি যে কোনোভাবে হোক। আপনার বিচার বিশ্লেষণে আপনার সব কিছু মিলিয়ে আপনি তো 2 জনকেই করবেন। সুতরাং বাকিরা হয় অন্য সংগঠন করবে বা আপনার ছাত্র সংগঠনে অন্য পদে পদায়িত হবে। সুতরাং এই বাস্তবতা থেকে আমরা কেউ বাইরে না। সুতরাং এই বাস্তবতা আমাদেরকে সকলেই মেনে নিতে হবে। এখন হচ্ছে আমরা যাদেরকে পদ দিয়েছি তারা যেরকম যোগ্য, যাদেরকে সভাপতি সাধারণ সম্পাদক এই পদে দিতে পারেনি তারাও যোগ্য, তাদেরকে আমরা অন্য পদ দিয়েছি। এখন এখানে যেহেতু আমরা বললাম, যেহেতু প্যাসিবাদ 17 বছর ধরে কায়েম ছিল, সুতরাং এই প্যাসিবাদের সময়ে কোনো না কোনো সময়ে প্রত্যেকের একটি শ্রমগাম রয়েছে, প্রত্যেকে ত্যাগী। সুতরাং তাদের এক ধরনের প্রত্যাশা ছিল, হয়তো সবার প্রত্যাশা পূরণ হয়নি, সেজন্য সংক্ষুব্ধ থেকে এই ধরনের কথাবার্তা চলে আসছে। আমরা আশা করছি এটি খুব দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং অলরেডি অনেকাংশে এটি স্বাভাবিক হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এখানে এই যে পকেট কমিটি বলা হচ্ছে, পকেটটা কার, এটা একটা প্রশ্ন। আর বলা হচ্ছে পদ, বিভিন্ন পদে আসা না, আসলে পদবঞ্চিতদের এক ধরনের বলা হচ্ছে যে তারা গণপদত্যাগের এক ধরনের হুমকিও দিয়েছে বা এক ধরনের ঘোষণাও দিয়েছে যে তারা যদি এটা সেটেল না করা হয়, যদি মূল্যায়ন না করা হয়, তাহলে গণপদত্যাগ করবেন। সেক্ষেত্রে তো এটা সংগঠনের জন্য একটা বড় ধরনের সংকট। এই সংকট আপনি মোকাবেলা করবেন কিভাবে? বা পকেট কমিটির পকেটটা কার? না, পকেট কমিটি বলে কোনো কিছু নাই। যারা পদ পেয়েছে তারা সকলেই সংগঠনের, তাদের পূর্বে একাধিক পদ পদবি পরীক্ষিত। যারা পদবঞ্চিত আসলে সেভাবে না, মানে প্রত্যাশিত পদে পদ যায়নি। আর এখানে আমরা যে কমিটিগুলো দিয়েছি এগুলো খুবই আংশিক কমিটি, ছোট ছোট কমিটি করেছে। এগুলো যখন পূর্ণাঙ্গ হবে তখন সবাই পদায়িত হয়ে যাবেন। আর পকেট কমিটি এটি হয়তো সংক্ষুব্ধ থেকে অনেকে আসলে বলছেন, আমরা আশা করছি এটি দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আমি আবারও বলছি, যারা পদ পেয়েছেন তারা যেরকম যোগ্য, আর যারা প্রত্যাশিত পদ পায়নি তারাও যোগ্য। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাকে যে কোনো 2 জনকে সভাপতি সাধারণ সম্পাদক করতে হবে, এর বাইরে চাইলেও আপনি পারবেন না। এটা একটা নিয়ম প্রকৃতির, এই নিয়মের বাইরে আপনি আসলে যেতে পারবেন না। প্রক্রিয়ায় আসলে কমিটিটা দিচ্ছেন? দেখুন, আমরা অনেকগুলো প্রক্রিয়াকে আমরা ক্রাইটেরিয়া মেনটেন করছেন না, অনেকগুলো প্রক্রিয়াকে মেনটেন করে কমিটি করা হয়। একটি হচ্ছে ধরেন ধারাবাহিক রাজনীতি কারা আসলে করেছে,
বা এখনো পর্যন্ত আমরা যে কমিটিগুলো করছি তারা অতীতে প্যাসিবাদের সময়ে তারা কতটা রাজপথে সক্রিয় ছিল, বা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তার কি ভূমিকা ছিল, বা ভবিষ্যতে তার এই সক্ষমতা রয়েছে কিনা, ঠিক আছে, সবগুলোকে যাচাই বাছাই করে আমরা আসলে কমিটি গঠন করি। এটা কি আপনারা কেন্দ্র থেকে কমিটিগুলো ঠিক করে দেন? এটি যে কোথায় আমরা কি কমিটি কেন্দ্র হবে? আমাদের তো আপনি জানেন আমাদের সেন্ট্রাল কমিটি, আমাদের সহকর্মীরা রয়েছেন, আমাদের টিম রয়েছেন, তারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদন তৈরি করা হলে কেন্দ্রীয় টিম সেগুলো বিচার বিশ্লেষণ করে খোঁজখবর নিয়ে তারপর কমিটি এই গঠন করে। প্রস্তাবগুলো ধরেন আমি যদি ধরে নেই যে ধরেন কুড়িগ্রাম জেলা কমিটি, এই যে কমিটিতে কারা থাকতে পারে বা কাদেরকে বিবেচনা করা উচিত, ধরলাম 400 জনের একটা তালিকা বা 500 জনের একটা তালিকা বা 200 জনের একটা তালিকা, সেই তালিকা কি কুড়িগ্রাম থেকে আসছে? না, কুড়িগ্রাম জেলা ছাত্র দল কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে দেখাশোনা করার জন্য আমাদের সেন্ট্রাল একটা টিম রয়েছে, আমাদের সহকর্মীদের সেন্ট্রাল কমিটি। সেই কমিটি তারা সেখানে কুড়িগ্রামে বহুদিন সেখানে ছিলেন, আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি তারা গঠন করেছেন, মানে তারা সহ আমাদের লোকাল যারা তারা সমন্বয় করে এই কমিটিগুলো করেছেন শিক্ষা প্রতিষ্ঠান। একই সাথে কুড়িগ্রামে যারা দায়িত্বে ছিলেন, যেহেতু আপনি এক্সাম্পল দিয়েছেন, তারা জেলা কমিটির জন্য একটা প্রতিবেদন তৈরি করেছেন যে যারা অতীতে কুড়িগ্রামের মোটামুটি আন্দোলন সংগ্রামে ছিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধিকারের জন্য যারা কাজ করেছে, বা যাদের কাজ করার ওই যে বললাম সক্ষমতা ভবিষ্যৎ রয়েছে বলে তারা মনে করছেন, তারা একটা লিখিত প্রতিবেদন আমাদের কাছে দিয়ে থাকেন। তারপর আমরা আরও একটু খোঁজখবর নিয়ে দুইটি সমন্বয় করে আমরা কমিটিগুলো করে থাকি। তার মানে এক ধরনের ওপর থেকে আসা একটা না, উপর কমিটি। থেকে তো না, উপর থেকে তো না। যারা সেন্ট্রাল থেকে যাচ্ছে তারা তো সেখানে আলাপ আলোচনা করছেন লোকাল নেতাদের, তাদের মতামত নিচ্ছেন, বা যারা প্রার্থী তাদের হচ্ছে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছেন, তারা কি বক্তব্য দিচ্ছেন, কারা ভালো প্রার্থী ওই ওই অঞ্চলের আমাদের যারা লোকাল ছাত্রদল তাদের মতামত নিচ্ছেন। সেই মতামতগুলোকে এখানে এস্টাবলিশ করা হচ্ছে বা এখানে এনে একত্রে করে আমরা আলাপ আলোচনা ছাত্র দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান তিনি সংবাদ মাধ্যমে একটি বক্তব্য দিয়েছেন। এই যে আলোচনা সমালোচনা হচ্ছে বা ছাত্র দলের ভেতরেই বিভিন্ন ইউনিটে যে ক্ষোভ বিক্ষোভ মিছিল আমরা দেখছি, এটা প্রেক্ষাপটে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি সেটার উত্তরে বলেছেন যে ধারাবাহিকতা রক্ষায় কমিটি দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় দেওয়া হয়েছে, আমি এই জায়গাটা স্পেসিফিক্যালি বলতে চাই, যে প্রক্রিয়ায় দেওয়া হয়েছে সেটা ঠিক হয়নি, অধিকতর যাচাই বাছাইয়ের মাধ্যমে কমিটি করা উচিত ছিল, পুনর্মূল্যায়নের দাবি রাখে। এই যে জায়গাটি, তাহলে আমি তিনি নিজে সংগঠনের একজন গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষ, তিনি যদি মনে করেন যে প্রক্রিয়াটি যথাযথ হয়নি, আরও যাচাই বাছাইয়ের প্রয়োজন ছিল, তাহলে কোথায় ঘাটতিটা কোথায়, আপনি সংগঠনের লিডার হিসেবে কি বলবেন? এটি মমিনুল ইসলাম জিসান বলেছেন তার ব্যক্তিগত মতামত। তিনি তো সংগঠনের না, ঠিক আছে, পদধারী ব্যক্তি হিসেবে বলেছেন, আমি অস্বীকার করছি, পদধারী ব্যক্তি হিসেবে মতামত দিয়েছেন। আমরা আবারও বলছি যে তিনি মমিনুল ইসলাম জিসান আমাদের জেলা ইউনিটের 3টি জেলার দায়িত্ব রয়েছেন, এখনো পর্যন্ত রয়েছেন বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, ঠিক আছে। তো তিনি একটি টিমে কাজ করেছেন, তিনি লোকাল ছাত্র দলের সাথে সমন্বয় করে কথাবার্তা বলে সবার মতামত নিয়ে বগুড়া, সিরাজগঞ্জ, নাটোরের সব মিলিয়ে প্রায় 200-র মতো শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি করেছেন। উনি যেই প্রক্রিয়ায় মতামত দিয়েছেন, যেই বিচার বিশ্লেষণ করে আমাদেরকে সেন্ট্রালকে আহ্বায়িত করেছেন, আমরা যেভাবে কমিটি করেছি ঠিক একই প্রক্রিয়াতে কুড়িগ্রামে যারা দায়িত্বে ছিলেন তারা ঠিক সেম প্রক্রিয়াতে নোয়াখালীতে যে মতামত দিয়েছে সেই প্রক্রিয়ায় কমিটি হয়েছে, সুতরাং এর কোনো ব্যত্যয় ঘটেনি। আচ্ছা, এই যে আমরা নোয়াখালী জেলা ছাত্র দলের নেতা আনোয়ার হোসেন রকির একটা অভিযোগ, তিনি বলছেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের অনুসারী হওয়ায় তাদেরকে বাদ দেওয়া হয়েছে। কক্সবাজারের কথা আগে আমরা বললাম যে সালাউদ্দিন আহমেদের অনুসারী যারা, তারা হচ্ছে কমিটিতে স্থান পেয়েছেন, অন্য পক্ষেও স্থান পাননি। এখানে হচ্ছে আরেকজনের অনুসারী হয় তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তাহলে বিএনপির লিডারশিপ বা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কি আসলে ছাত্র দলকে নিয়ন্ত্রণ করছে পুরোপুরি? ছাত্র দল কি ছাত্র দলের নিয়ন্ত্রণে নেই? এটি রকির নিজস্ব বক্তব্য হতে পারে, আমরা তার অভিযোগ, এটি তার নিজস্ব বক্তব্য হতে পারে। আমরা যেহেতু সে অধীনস্থ ইউনিটের
আমাদের নেতা, তার বক্তব্যের বিপরীতে আমার কোনো ব্যক্তিগত বক্তব্য নেই। আমরা সুনির্দিষ্টভাবে আবারও এখানে বলছি, সেটি হচ্ছে আমাদের ছাত্রদলের কমিটি পলিসি একান্ত সাংগঠনিক সিদ্ধান্ত। এটি আমাদের সহকর্মীদের মতামতের ভিত্তিতে করা হয়ে থাকে। সহকর্মী বলতে যারা কেন্দ্রীয় রাজনীতি করে থাকেন তারা যেরকম সহকর্মী, একই সাথে যারা নোয়াখালী, লক্ষ্মীপুর, কক্সবাজার, রাঙ্গামাটি, কুড়িগ্রাম, বগুড়া যারা রাজনীতি করে থাকেন ছাত্রদলের, তারাও সহকর্মী আমাদের। প্রত্যেকের মতামতের ভিত্তিতে একটি হচ্ছে ক্রাইটেরিয়া ঠিক করে আমরা আসলে কমিটিগুলো করি। এখানে বিএনপির কোনো ধরনের হস্তক্ষেপ নেই এবং সে অর্থে বিএনপির কোনো মতামতও সেভাবে নেওয়া হয় না। আমাদের বিচার বিশ্লেষণ মাধ্যমে এগুলো কমিটিগুলো করা হয়। সেই কমিটিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতামত, একই সাথে লোকাল যারা ছাত্রদল থাকে তাদের মতামতের ভিত্তিতে এটি করা হয়ে থাকে। এখানে কারো অনুসারী কার অনুসারী নয় এরকম কোনো বিষয় আসছে কেন? এখানে আমরা তারা তো এটা ফিল করছে, আবার বলছি এখানে যেহেতু আপনার সহকর্মীরাই এটা ফিল করছে, এটা না সকল সহকর্মী তো এটাই বলছে না। এই অভিযোগটা একজনও যদি করে সে তো আপনার সহকর্মী না। ঠিক আছে, আমরা আবারও বলছি এখানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠদের মতামতের ভিত্তিতে কমিটি হয়ে থাকে। এখন হচ্ছে যেহেতু অনেকেই ছাত্রদলটি করে থাকেন, শীর্ষ পদে যাওয়ার জন্য অনেকের কাঙ্ক্ষিত অবস্থান থাকে, সুতরাং কেউ কাঙ্ক্ষিত জায়গায় না যেতে পারলে হয়তো সাময়িক সময়ের জন্য অভিযোগের আকারে বা অনুযোগের আকারে এটি বলে থাকেন। আমরা আশা করছি যে এগুলো খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। আরেকটি অভিযোগ আমি বলি কমিটি প্রসঙ্গে, আমার শেষ প্রশ্ন হবে এটা, যে অছাত্র যিনি শিক্ষার্থী নন, বিবাহিত, এই ধরনের কিছু মানুষ, কিছু ব্যক্তি বিভিন্ন ইউনিটের কমিটিতে প্রবেশ করেছেন বা তারা স্থান পেয়েছেন বিভিন্ন পদে। হোয়ার অভিযোগটা হচ্ছে অন্যরা যারা হচ্ছে দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতি করেছেন, নিপীড়িত হয়েছেন, আন্দোলন করেছেন, তাদের কেউ কেউ বাদ পড়েছেন। কিন্তু যারা হুট করে এসেছেন, নব্য একটা শব্দ এসেছে যে নব্যরা ঠাঁই পেয়েছে, পুরনোরা ঝরে গেছে, এই ধরনের একটা বক্তব্য আসছে, এটা নিয়ে আপনি কি বলবেন? প্রথমত হচ্ছে এরকম কোনো বিষয় ছাত্রদলে মনে হচ্ছে এরকম কোনো বিষয় আসলে না। নব্যরা ছাত্রদল তো করছেনই, যারা নতুন আসবে তারা ছাত্রদল করবেন না, কিন্তু এর অর্থ এই নয় যে যারা নতুন আসছেন তারা ছাত্রদলের জেলা ইউনিটের শীর্ষ পদে আসছেন। আর যারা নতুন, যারা এখন 25-26 সেশনে ভর্তি হবেন তারা ছাত্রদল করবেন না, তারা তো পদই পাবেন, তার যোগ্যতা অনুসারে তার পদটি পাবেন। কিন্তু যিনি দীর্ঘদিন ধরে ছাত্রদল করছেন তিনি তার যোগ্যতা অনুসারে তার পদের সেরা জায়গায় পাবেন, এটি বাস্তবতা। এখানে যেটি আমরা আবার বলছি, জেলা কমিটি গঠনের ক্ষেত্রে যারা দীর্ঘদিন পরীক্ষিত রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, শিক্ষার্থীদের পালস বুঝে যারা অধিকার আদায়ের জন্য কাজ করেছেন, আমরা তাদেরকে মূল্যায়ন করেছি। আর বিবাহিতর বিষয়ে এটি ছাত্রদলের বিষয়ে দেখুন, শীর্ষ পদে আমরা এর আগে এটি বলেছি, শীর্ষ পদে যাদেরকে আমরা বিবেচনা রেখেছি তাদের বিবাহিত বিষয়টি আমরা যাচাই বাছাই করেছি, কিন্তু ধরুন অন্য পদগুলোতে আমরা এটি কিছুটাও হলেও শিথিলযোগ্য। সুতরাং এই বিষয়টি এখন ছাত্রদলের ক্রাইটেরিয়াতে আসলে অন্তর্ভুক্ত আমরা করছি না সেভাবে বিবাহিত। আর যারা ছাত্রদলের ক্ষেত্রে এটা বিবেচনা জেলার ক্ষেত্র আর যারা পদ পেয়েছেন তারা প্রত্যেকে ছাত্র, এই বিষয়ে আমাদের কোনো সংশয় নেই, এটি শতভাগভাবে পরীক্ষা করা হয়েছে। এটা পরীক্ষা করেছেন? করেছে। আচ্ছা, আমি এই জায়গায় আপনারা সাংগঠনিক কার্যক্রম চালাতে আমরা গুপ্ত নিয়ে আলোচনা করেছি, গুপ্ত রাজনীতির প্রসঙ্গটা নিয়ে আলোচনা করেছি, এবং এই কমিটি প্রসঙ্গটাও আসছে। এবং এইখানে একটা যেই সূত্রের কথা আমি বললাম যে শিবির, লীগ, এনসিপি এরা ঠাঁই পাচ্ছে, এই ধরনের একটা অভিযোগ আছে। এক্ষেত্রে আমরা বিভিন্ন কমিটির ক্ষেত্রে বিভিন্ন পেরিফেরিতে আমরা দেখছি, বিশেষত সোশ্যাল প্ল্যাটফর্মে, যে ছাত্রদলের সম্ভাব্য একজন নেতা, সম্ভাব্য, তিনি হয়তো এখন স্থান পাননি, আরেকজন সম্ভাব্য নেতা, তিনি দুজন হয়তো প্রতিপক্ষ, একজন আরেকজনকে গুপ্ত বলে ট্যাগ দিয়ে দিচ্ছেন। এই ট্যাগের রাজনীতিটা, এই ট্যাগ দিয়ে হয়তো তিনি তার সম্ভাবনাকে বাড়ানোর চেষ্টা করছেন বা অন্যের সম্ভাবনাটাকে নামানোর চেষ্টা করছেন। কিন্তু এই ট্যাগের রাজনীতিটা ছাত্রদল আসলে কিভাবে বিবেচনা করছে কেন্দ্রীয় কমিটির নেতা হিসেবে আপনি কি দেখছেন? এটি ছাত্রদলের পক্ষ থেকে করা হচ্ছে কিনা সুনির্দিষ্টভাবে আমার কাছে কোনো তথ্য নেই, বা আমার ছাত্রদলের আমার কোনো সহকর্মী একজন আরেকজনের বিপক্ষে করছে কিনা আমার এটি জানা নেই। তবে এ বিষয়ে আমার বক্তব্য রয়েছে। বক্তব্য হচ্ছে, ধরুন ট্যাগ দেওয়ার রাজনীতি অতীতে আমরা দেখেছি, যেটি প্যাসিবাদের সময় কায়েম ছিল, বা হচ্ছে অন্যকে দমিয়ে দেওয়া,
অন্যকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করার অংশ হিসাবে, এটি শুধু ছাত্র রাজনীতিতে নয়, বরং বিভিন্ন প্রফেশনও আপনি দেখেছেন, সাংবাদিকতাতে রয়েছে যে এই দল করে ও দল করে এই আমরা মনে করি আপনি নিজে সৎ থাকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এটি আমি সবথেকে বেশি গুরুত্ব মনে করি। আপনার অনেস্টি, আপনার নর্মস, আপনি যেখান থেকে বেড়ে উঠেছেন, সব কিছু মিলিয়ে আপনার নিজেকে সৎ রাখা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কে কি বলল না, এটি আমি খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি না। যিনি সবথেকে বেশি পরিশ্রম করবেন, যিনি কিন্তু সবথেকে এই সংগঠনকে ট্যাগ বেশি কোনোভাবে কমিটি গঠনের ক্ষেত্রে বা ছাত্রদলের কমিটি গঠন বা সাংগঠনিক কার্যক্রম চালানোর ক্ষেত্রে এই ধরনের কোনো ট্যাগ বা গুপ্ত বিষয়টি, গুপ্ত রাজনীতির শঙ্কা, যে ছাত্রলীগের ভিতরে ঢুকে যদি হচ্ছে ছাত্র শিবির, আপনি বললেন যে ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে, সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে গিয়ে করে, ছাত্র শিবির এটা অস্বীকার করেছে, কিন্তু আমি ধরে নিলাম যে তারা গুপ্ত রাজনীতি করে বা অপর আরও সংগঠনও করে। সেক্ষেত্রে সাংগঠনিক কার্যক্রম চালাতে গিয়ে বা কমিটি ফর্ম করতে গিয়ে বা একটা কর্মসূচি দেওয়ার সময় বা একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা হয়তো এখনই প্রকাশ্য হবে না, আপনাদের একটা নীতি সম্পর্কিত একটা আলোচনা, আপনারা হয়তো নেতৃবৃন্দের খুবই অল্প কয়েকজন সেখানে আছেন, এই ধরনের সংখ্যা কি কাজ করে যে এখানে কেউ গুপ্ত আছে কিনা? আমি সুস্পষ্টভাবে বলতে চাই, ছাত্রদলের কমিটি গঠনের ক্ষেত্রে, সেটি কেন্দ্রীয় কমিটি অথবা বিভিন্ন স্ট্রাকচারে সাংগঠনিক কাঠামোর মধ্যে এরকম বিষয় আমরা এখনো লক্ষ্য করিনি। তবে যেহেতু ছাত্রদল এখন সরকারের একটা বাতৃপ্রতিম ছাত্র সংগঠন, আমরা মনে করি অতীতে ছাত্রলীগের মধ্যে এরকম অনুপ্রবেশের রাজনীতি আমরা দেখেছি। সুতরাং ছাত্রদল, আমরা অন্তত এই বিষয়ে খুবই কনসার্ন রয়েছে। আমরা এখন যারা দায়িত্বে রয়েছে, আমরা খুবই সতর্কতার সহিত এগুলো কাজ করছি। তবে আমি এখনো পর্যন্ত এরকম যে আশঙ্কা, যে ধরুন একটা ভয় ভীতি বা ঢুকে যাচ্ছে ও আসতেছে, এরকম কোনো কিছু মনে করছি না। যেহেতু ছাত্রদল একটা স্ট্রাকচারে কমিটি গঠন হয়, এখানে অনেক লোক কাজ করে, এমন না যে সকল দায়িত্ব শুধু ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক নয়, এখানে অনেক আমাদের সহকর্মীরা কাজ করে, তারা পরীক্ষা নিরীক্ষা করে, তারপর হচ্ছে যাচাই বাছাই করছে, তার হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে থেকে যে বেড়ে ওঠার যে প্রক্রিয়াটা, এটি যাচাই বাছাই করে কমিটিগুলো গঠন করা হয়। সুতরাং আমরা মনে করছি আমাদের মধ্যে এই সংশয় নেই। তবে আপনি বারবার যেটি বলছেন যে ট্যাগ, এটি আমি মনে করি যে এটি একটা অসুস্থ প্রতিযোগিতার একটি লক্ষণ। আমি আবারও যেটি বলছি সেটি হচ্ছে, আপনাকে যখন সংগঠনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হবে, তখন যারা গুরুত্বপূর্ণ দায়িত্বটি আপনাকে দিবেন, তারা সকল কিছু বিচার বিশ্লেষণ করেই আপনাকে দায়িত্বটি দিবে। সুতরাং এখানে কোনোভাবে অন্য কিছুর সুযোগ নেই। সুতরাং এই যে একজন আরেকজনকে যে ট্যাগ করে দেওয়া, এটি ঘটে থাকে সাধারণত, এটি শুধু ছাত্র রাজনীতিতে না, অন্য সকল ক্ষেত্রে। আমি আবারও বলছি, এ দ্বারাই যিনি ট্যাগ করছেন তিনি হয়তো মনে করছেন যে তিনি এগিয়ে যাবেন। আমরা বহুবার দেখেছি তিনি এগিয়ে যান না, তিনি হারিয়ে যান। আচ্ছা, এবং আমি আবারও এটি শেষ করে দিচ্ছি, আমি মনে করি যে আপনি সৎ থাকবেন আপনার জায়গায়, আপনি পরিশ্রম করবেন সংগঠনের জন্য, শিক্ষার্থীদের জন্য, আপনার সব কিছু মিলে আপনি যদি সৎ থাকেন, আপনি ইনশাল্লাহ ভালো করবেন। কিন্তু আপনি যদি অন্যের পিছনে লেগে থাকেন, অন্যকে ট্যাগ করেন, আপনি নিজে হারিয়ে যাবেন। আমরা এরকম অসংখ্য প্রমাণ দেখেছি। আমি এই জায়গাটাতে আরেকবার শিবির প্রসঙ্গে আসি। যেহেতু একটা মুখোমুখি অবস্থান, ছাত্র শিবিরের তরফ থেকে একটা অভিযোগ উঠেছে, ছাত্রদল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে, আধিপত্য কায়েম করতে চাচ্ছে, এ কারণে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে বা হুমকি দেওয়া হচ্ছে। এই যে অভিযোগটি, ছাত্রদল কি আসলেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য কায়েম করতে চাইছে? না, এরকম একটি ঘটনা আপনি দেখাতে পারবেন না। এখানে মূলত গত 2 বছরে, প্রায় 2 বছর, এই বলছে 5ই আগস্টের আমরা তাহলে এই যে সংঘাত বা হট্টগোল, এটা কেন দেখছি? এটি আমি আবারও বলছি, এটি একদম সুস্পষ্টভাবে বলছি যে আপনি কুড়িগ্রাম সরকারি কলেজে তো আমার ছাত্রদলের কমিটি রয়েছে, তা আপনারটা আপনি প্রকাশ করে দেন। কিন্তু কোনো একটি ক্রাইসিস যখন ঘটে, আপনি সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে আপনি শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত কেন করছেন? আপনি সরকারি তিতুমির কলেজে রাজনীতি কে করবে, রাজনীতি কি করবে না, এই সিদ্ধান্ত আপনি ডিসাইড করে দেওয়ার কে? এটি কলেজ কর্তৃপক্ষ সবার মতামতের ভিত্তিতে হয়তো করতে পারে, আপনি তো করতে পারবেন না। অতীতে তো আপনি করেছেন, আপনি ব্যানার নিয়ে মানববন্ধন করেছেন, আপনি সবার অর্গানাইজ করে এনেছেন, এনে দেখেছেন যিনি অর্গানাইজ করেছেন তিনি পরবর্তী সময়ে ছাত্র শিবিরের সভাপতি হয়েছেন তিতুমির কলেজে। সুতরাং আমরা মনে করি আমাদের সাথে কোনো ক্যাম্পাসে কোনো নিয়ন্ত্রণের কোনো প্রচেষ্টা, চেষ্টা, অপচেষ্টা কোনো কিছুই না। আমাদের সাথে শিবিরের
যেই জায়গায় সব থেকে বেশি জটিলতা তৈরি হচ্ছে সেটা হচ্ছে গুপ্ত রাজনীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করে তারা যে চরিত্র হনন করে, অরুচিকর পোস্ট ব্যবহার করে, ব্যক্তিগতভাবে আক্রমণ করে, আপনাকে হেয় করে, সেই জায়গাগুলোকে আমরা বারবার বলেছি ছাত্র শিবিরকে, ব্যক্তিগতভাবে বলেছি তো, এরপরে আপনাদের মাধ্যমে বলেছি এগুলো উন্নতি করা উচিত বলে আমরা মনে করি। এগুলো দূরে রেখে তাদের একটা স্বাভাবিক একটা সুসম্পর্কের ভিত্তিতে রাজনীতি করা উচিত বলে আমরা মনে করি। আমি এই জায়গায় শিক্ষার্থী সংসদ নির্বাচন বা শিক্ষার্থী সংসদ গঠন, এটা কি কোনো ধরনের এটা তো একটা কাঠামোগত জায়গা যেখানে বিভিন্ন ছাত্র সংগঠন বা ছাত্র সংগঠন করেন না এমনরাও প্রার্থী হতে পারেন, এই বিষয়ে আপনাদের ভাবনা কি? আপনার কি আমরা দেখছি যে সর্বশেষ যে সংসদ নির্বাচনগুলো হলো সেগুলোর মেয়াদ শেষের দিকে, তো এই যে এটার বিষয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? সামনে কি আসবে মানে ছাত্র সংসদ নির্বাচন? হ্যাঁ, অবশ্যই। কবে এটি তো বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেবে, কিন্তু ছাত্র দল তো এখানের একটি অংশীদার মাত্র, মানে অংশীদার অনেকগুলো অংশীদারিত্ব রয়েছে, অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে, তার মধ্যে ওয়ান অফ দম ছাত্র দল। আমরা সকল সময় 5 তারিখের পরে অত্যন্ত ইতিবাচক যে ছাত্রদল কোনো ছাত্র সংসদ নির্বাচনে কোনো নেগেটিভিটি বা আমাদেরকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে, বিভিন্নভাবে ট্যাগ করা হয়েছে, যে 5 তারিখের পরে বলছে যে ছাত্রদল বিএনপি আসলে ছাত্রদল হল দখল করবে, এরকম করে ট্যাগ করা হয়েছে, জোর করে মিছিলে নিয়ে যাবে, এরকম করে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা হয়েছে। কিন্তু আমরা আবারও আপনাকে বলছি যে অবশ্যই নির্ধারিত সময়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। এটি অন্য সকল ছাত্র সংগঠনের যে মতামত, আমাদের বরং তার থেকে বেশি মতামত যে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এই জন্য যা করা দরকার একটি ছাত্র সংগঠন হিসাবে বিশ্ববিদ্যালয় অথবা কলেজ কর্তৃপক্ষে আমরা সকল ধরনের সহযোগিতা করতে সদা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। আপনাদের এইবার গেলবারের ছাত্র সংসদ নির্বাচন বা শিক্ষার্থী সংসদ নির্বাচনের ক্ষেত্রে ছাত্রদল খুব একটা বড় প্রতিষ্ঠানগুলোতে খুব একটা ভালো করতে পারেনি, বিশেষত 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটিতেই ছাত্র শিবিরের প্যানেল, ছাত্র শিবির সমর্থিত প্যানেলটি জয়ী হতে দেখেছি আমরা। এবার সামনের যেই যদি হয় ছাত্র সংসদ নির্বাচন যদি হয়, সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতির জায়গাটা কি হবে, কিভাবে এটাকে ওভারকাম করবেন? আমরা ইতিমধ্যে আমাদের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেটকে মেনে, যেহেতু আমরা গত 17টি বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে স্বাভাবিক যে রাজনীতি, সে রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে পারিনি ছাত্র লীগের যে পেশিবাদী রাজনীতির কারণে। সেখানে বিভিন্ন বাধা বিপত্তি সত্ত্বেও আমরা চেষ্টা করেছি, কিন্তু সেই চেষ্টা শতভাগ সফল করতে আমরা সক্ষম হয়নি। যে পেশিবাদ কায়েম করেছিল ছাত্রলীগ, তার বিপরীতে রাজনীতি করা খুবই কঠিন ছিল। তো আমরা মনে করছি এখন একটা স্বাভাবিক সময়, এখন আমরা শিক্ষার্থীদের খুব কাছাকাছি রয়েছি, শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচি পালন করছে, শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে যা যা একটি ছাত্র সংগঠনে করা দরকার সেগুলো আমরা করছি। আমরা আশা করছি যে ইনশাল্লাহ ভবিষ্যতে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে সেগুলোতে ছাত্রদলের ভালো ফলাফল করার সক্ষমতা রয়েছে, এবং আমরা এই সক্ষমতা ছাত্রদলের মধ্যেই আমরা নেতৃত্ব রয়েছে। এবং আমি মনে করি আগামীতে যে কোনো ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল ইনশাল্লাহ ভালো করবে, এবং ভালো করার মতো লিডারশিপও রয়েছে, সক্ষমতা রয়েছে। ছাত্র শিবিরের এই ক্ষেত্রে একটা হলো যে ছাত্রদল পেশি প্রয়োগ করে ভবিষ্যতের নেতৃত্ব বা আধিপত্যটি নিতে চায়। আধিপত্য কায়েমের অভিযোগটা আমি আগেই বলেছি, এই ধরনের একটা অভিযোগ তারা করছে। আপনি বললেন যে আপনাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে শিক্ষার্থী সংসদ নির্বাচনের আগে দিয়ে, যে আপনারা আবারও হল দখল করবেন, এই ধরনের বিভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। হল দখল কি করবেন না? না, করেছে কিনা এই ছাত্রদল তো আমরা প্রিভিয়াস যদি আমরা হিস্ট্রি দেখি সেখানে কিন্তু এই ধরনের এভিডেন্স আছে, কিন্তু এই পিরিয়ডে কি আপনারা এই ধরনের সিদ্ধান্তে আছেন? না না, আপনি গত 2 বছর কি দেখেছেন? 2 বছরের প্রসঙ্গ না, তারা আগের ইতিহাস থেকে টেনে এনে বলছে ছাত্রদল আগের মতো করে হল দখল করবে, ওই কথাটা বলছে 2001-এর পিরিয়ড বা এগুলোর কথা বলছে। আমি আবারও বলছি যে গণ অভ্যুত্থান একটা ইতিবাচক রাজনীতির মাইলফলক, যেখানে 2000-এর বেশি মানুষ দিনে দুপুরে প্রকাশ্যে শহীদ হয়েছেন একটি স্বাভাবিক রাজনীতির বন্দোবস্ত করার কারণে। সেখানে ভবিষ্যতে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে কখনো গেস্ট রুম, গণরুম নির্যাতনের যে
একটা ব্যাড কালচার ছিল, জোর করে মিছিলে নেওয়া, হল দখলের মতো যে একটি ছিল, সেগুলো বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আর কখনোই ফিরবে না। বরং আমি মনে করি যে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন যেটুকু হয়েছে সেটুকু অন্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে হয়েছে, আর যেটুকু হয়নি সেটুকু ছাত্র শিবিরের কারণে হয়নি। কারণ তারা গুপ্ত রাজনীতি করে, গুপ্ত রাজনীতি করার কারণে শিক্ষার্থীরা যে বিভ্রান্ত হচ্ছে, অন্য ছাত্র সংগঠনগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটির কারণে আমরা শতভাগ পরিশুদ্ধ রাজনীতির মধ্যে আসতে পারছি না, শুধুমাত্র গুপ্ত রাজনীতির কারণে। তারা যদিও বলছে যে এখানে আমাদের টক শোতেই তারা বলে গেছেন যে তারা রাজনীতি সেই অর্থে ওই মাত্রায় না করে তারা হচ্ছে বিভিন্ন শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বা সেবা কার্যক্রম পরিচালনা করে, এবং এই সেবা কার্যক্রম পরিচালনা করার কারণে তাদের আসলে কমিটি বা হচ্ছে সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে খুব বেশি মানুষের প্রয়োজন হয় না। তারা স্বেচ্ছাসেবী ডাকে বিভিন্ন কর্মসূচির জন্য স্বেচ্ছাসেবী ডেকে আনে, এবং সেইভাবেই তারা এক একটা কর্মসূচি বা কার্যক্রম বাস্তবায়ন করে। তো এই যে প্রক্রিয়াটা স্বার্থ সংশ্লিষ্ট, অর্থাৎ এটা কিন্তু প্রকারান্তরে এই ধরনের অভিযোগও বটে যে অন্য ছাত্র সংগঠনগুলো, সেটার মধ্যে ছাত্র দলও পড়ে, যে ছাত্র সংগঠনগুলো আসলে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট জায়গায় বা শিক্ষার্থীদের মান উন্নয়নে বা একাডেমিক জায়গায় আসলে সেভাবে কাজ করে না। এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো খুবই মিথ্যাচার, শিক্ষার্থীদের সাথে প্রতারণার মতো কথাবার্তা। আপনি এই যে বিভিন্ন হলগুলোতে ছাত্র শিবিরের, ধরুন বিজয় ৭১ হলে যে গ্রাফিতিকে অঙ্কন করতে গিয়েছিল ছাত্রদলের নেতাকর্মীরা, সেখানে গ্রাফিতি অঙ্কন যারা করতে গিয়েছে তাদেরকে বাধাগ্রস্ত করেছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ঠিক আছে, বিজয় ৭১ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়। তা আপনি তো শতবার বলছেন যে বিজয় ৭১ হলে ছাত্র শিবিরের কোনো কার্যক্রম নেই, এখানে কোনো কমিটি নেই। তাহলে যারা বাধাগ্রস্ত করলো তারা কারা? তো এই যে কমিটি নেই, এত লোক দরকার নেই, এগুলো হচ্ছে তাদের প্রতারণা, মিথ্যাচার। তারা শত যে মিথ্যা কথা প্রতিদিন বলে থাকে, এগুলো মুনাফিকি রাজনীতি। তাদের প্রত্যেক জায়গায় তাদের কমিটি রয়েছে, এমনকি তাদের বাড়িতে কমিটি রয়েছে, কিন্তু সেগুলো অপ্রকাশিত, গুপ্ত। তারা এগুলো বলে বিভ্রান্ত করে মানুষকে যে তাদের এত লোক দরকার নেই। তাদের তো লোক রয়েছে, তাদের কমিটিতে লোক রয়েছে, সেগুলো প্রকাশিত হয় না। কারণ যে প্রকাশিত হয় না, এই জন্যই। প্রকাশ করলে তো আপনি ভিন্ন নাম ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন না, আপনি অন্য সংগঠনকে বিভ্রান্ত করতে পারবেন না, শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করতে পারবেন না। মিস্টার করিম রহিম এখন আপনি এমনি কমিটিতে রয়েছেন, কিন্তু সেটি প্রকাশিত না। কিন্তু আপনি কমিটিতে নাম প্রকাশ করলে তো মিস্টার করিম রহিম আর সাধারণ শিক্ষার্থী বলবে না কেউ। এই জন্য মিস্টার করিম আর মিস্টার রহিমকে আপনি সাধারণ শিক্ষার্থী বলে চালিয়ে দিচ্ছেন বছরের পর বছর। এগুলো প্রতারণাপূর্ণ রাজনীতি, এগুলো থেকে পরিহার করা উচিত। এবং আমি এখনও বলছি যে অন্তত গণ অভ্যুত্থানের পরে ছাত্র রাজনীতি অনেকাংশে পরিশুদ্ধ হয়েছে, একটা ইতিবাচক দ্বারাই এসেছে। বাকিটুকু যেটুকু আসে নাই সেটি হচ্ছে শিবিরের মিথ্যাচার, শিবিরের প্রতারণা রাজনীতি আর গুপ্ত রাজনীতির কারণে। এগুলো যদি শিবির কমিটি প্রকাশিত করে, গুপ্ত রাজনীতি না করে, তাহলে আপনি দেখবেন সব কিছুই আসলে ঠিকঠাক হয়ে যাবে। ধন্যবাদ নাসির আমাদের সময় দেওয়ার জন্য। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি বা ছাত্র রাজনীতি আবারও একটা উচ্চকিত জায়গায় যাচ্ছে, একটা মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। ছাত্র শিবির, ছাত্র দল, এই দুই পক্ষের মধ্যেই মুখ্যত, এবং অপরাপর কিছু জায়গা থেকেও অভিযোগ আসছে নানা সময়ে। গুপ্ত রাজনীতি প্রসঙ্গটি এলো, সেই জায়গায় নাসির সুস্পষ্টভাবে বললেন যে গুপ্ত রাজনীতি আসলে কেন সমস্যাজনক। তিনি এই বিষয়ে বিভিন্ন ছদ্মাবরণে ছাত্র শিবির রাজনীতি করছে বা শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে বলে অভিযোগ তুললেন। পাশাপাশি ছাত্র দলের কমিটি নিয়ে যে কয়টি নতুন করে কমিটি প্রকাশিত হয়েছে, সেটার বিপরীতে যে অভিযোগগুলো আছে সেটার বিষয়ে তিনি কথা বললেন। তিনি সুস্পষ্টভাবে জানালেন যে এটা যথাযথ প্রক্রিয়া মেনেই হচ্ছে, সবাইকে কমিটিতে ঠাঁই দেওয়া সম্ভব নয় বলেই দেওয়া যাচ্ছে না। কিন্তু অভিযোগগুলো কিন্তু উঠছে ছাত্র দলেরই বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী তাদের জায়গা থেকে। এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনারা জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।